হলো বিজয়ের মাস ডিসেম্বর। রক্তক্ষয়ী দীর্ঘ সংগ্রামের পর ৭১-এর এ মাসে হানাদার মুক্ত হয় বাঙালি জাতি। খালেদার উন্নত চিকিৎসার ব্যবস্থা না হলে সরকার উৎখাতের হুঁশিয়ারি ফখরুলের। বিএনপির ইচ্ছার উপর পতন নির্ভর করে না, মন্তব্য কাদেরের। বুস্টার ডোজ পাবেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আফ্রিকা ফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। ৭ প্রবাসীর বাড়িতে লাল পতাকা। রাজধানীর বাসে শিক্ষার্থীদের হাফ পাসের দাবি মেনে নিল মালিক সমিতি। প্রত্যাখ্যান বিক্ষোভকারীদের, মঈন হত্যার বিচার দাবি। এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ রোধে সরকার কাজ করছে, জানালেন তথ্যমন্ত্রী। বাক স্বাধীনতার অপব্যবহার কমবে, বললেন আইসিটি প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। শুরুতেই বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। বিজয়ের মাসে ডিসেম্বর, ৭১-এর এ মাসের শুরুতেই স্পষ্ট হয়ে যায় মুক্তির লড়াইয়ে বাঙালির বিজয় আসন্ন। দেশের বিভিন্ন ফ্রন্ট থেকে আসতে থাকে খণ্ড খণ্ড বিজয়ের খবর। হানাদার মুক্ত হতে থাকে বিভিন্ন অঞ্চল। আরো জানাচ্ছেন মৌসুম ইসলাম শান্তা। রক্ত যখনই দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধ বীর বাঙালির কাছে ডিসেম্বরে হাজির হয় নতুন বার্তা নিয়ে। এ সময় থেকেই মুক্তিযোদ্ধারা যেন সুবাস পাচ্ছিল আসন্ন বিজয়ের। হানাদারেরাও আঁচ করতে পারে সম্ভাব্য পরাজয়। বিভিন্ন স্থান থেকে মুক্তিবাহিনীর সদস্যদের কাছে ছোট ছোট এলাকা মুক্ত হওয়ার খবর আসতে থাকে। ১ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংসদে দেয়া বক্তব্যে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে বাংলাদেশ থেকে সেনা প্রত্যাহারের জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান। ৭১-এর এই দিনে মুক্তিবাহিনীর অতর্কিত আক্রমণে সিলেটের বেশ কয়েকটি এলাকায় নাজেহাল হয় পাক বাহিনী। ঢাকায় মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে মারা যায় মুসলিম লীগের ২ কর্মী। তবে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়, দেশের ভেতর গেরিলা তৎপরতা বাড়তে থাকায় এই দিন বুড়িগঙ্গা নদীর তীরে একটি গ্রামে নারী ও শিশু সহ ৮৭ জন বেসামরিক লোককে হত্যা করে পাক বাহিনী। মৌসুম ইসলাম শান্তা, মোহনা সংবাদ। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা না করলে জনতার উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে সরকারকে উৎখাত করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ক্ষমতাসীন সরকারের পতন বিএনপির ইচ্ছার ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। মাইনুল হোসেন পিন্নুকের সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। খালেদার কিছু হলে সরকার দায় এড়াতে পারবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা আদায়ে আন্দোলনের মাধ্যমে সরকারকে উৎখাত করা হবে। যদি অবিলম্বে তার চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না হয়, তাহলে এই দেশের মানুষ কখনোই চুপ করে বসে থাকবে না। জনতার উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে অনৈতিকভাবে ক্ষমতা দখল করে দেওয়ার সরকারকে তারা উৎখাত করবে এবং দেশের দিকে উৎখাতের মুক্ত করবে। এদিকে ধানমন্ডি কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণ যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিন ক্ষমতায় থাকবে। জনগণ যতদিন চাইবে এই সরকার ক্ষমতায় থাকবে। সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে। নির্বাচনে জনগণ যদি সরকারের বিরুদ্ধে যায়, সরকার থাকবে না। এ সময় কাদের আরো বলেন, গ্রেনেড দিয়ে খুন করার চেষ্টার পরেও দণ্ডিত খালেদাকে সুচিকিৎসার ব্যবস্থা করে মহানুভবতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চিকিৎসকরা যারা তার পাশে আছে তারাই এই স্লো পয়জনিং করতে পারে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনার বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় ডেল্টা ধরনের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ করোনার নতুন ধরন ওমিক্রন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার সতর্ক অবস্থানে আছে। আর আফ্রিকা মহাদেশে থেকে আসাকে নিরুৎসাহিত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশে আসার পর 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। মুশফিকুর রহমানের রিপোর্ট। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসের আফ্রিকান ভেরিয়েন্ট ওমিক্রন মোকাবেলার প্রস্তুতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এই সভা বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় আফ্রিকায় করোনার নতুন ভেরিয়েন্টের ভয়াবহতা তুলে ধরেন তিনি। ওমিক্রন ভেরিয়েন্টটি খুবই সংক্রামক, এটা ডেল্টা ভেরিয়েন্ট থেকে অনেক বেশি সংক্রমণ করার ক্ষমতা রাখে, মৃদু সিমটম থাকে। করোনা মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি জানান, গেল এক মাসে আফ্রিকা থেকে আসা 240 জনের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। আফ্রিকান কন্টিনেন্ট থেকে আমরা চাইব নিরুৎসাহিত করা এই মুহূর্তে, যাতে তারা না আসে এবং তাদের সাথে আমাদের কোনো ফ্লাইট যাতে না থাকে। ওখান থেকে যারাই আসুক তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বাধ্যতামূলক। সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও সভা সমাবেশ সীমিত করার পরামর্শ দেন তিনি। আর বুস্টার ডোজ দেওয়ার বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। যারা 60 ঊর্ধ্ব আছে এবং সিভিয়ার অসুস্থ যারা, তাদেরকে আমরা বুস্টার ডোজের কথা চিন্তা ভাবনা করেছি। আমরা সব ডিস্ট্রিক্টে চিঠি দিব, সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান সীমিত করা হোক। স্কুল কলেজ যে অবস্থায় চলছে সেভাবেই চলবে। করোনার টিকা নিতে উৎসাহিত করতে নো মাস্ক নো সার্ভিসের বদলে এখন থেকে নো ভ্যাকসিন নো সার্ভিস বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। নো ভ্যাকসিন নো সার্ভিস। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ভয়ঙ্কর ওমিক্রন মোকাবেলায় সতর্ক রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য বিভাগ। করোনা পরিস্থিতি স্বাভাবিক এবং সামাজিক সংক্রমণ রোধে প্রবাসী যাত্রীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে আসা প্রবাসীদের বাড়িতে টানানো হয়েছে লাল পতাকা। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডক্টর একরাম উল্লাহ জানান, প্রবাসী যাত্রীদের নমুনা সংগ্রহ করে চিকিৎসার আওতায় আনা হবে। এদিকে আখাউড়া স্থলবন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। আফ্রিকা থেকে এসছে, তো তাদের যারাই আসবে তাদের বিষয়ে আমরা হোম কোয়ারেন্টাইন যেন যথাযথভাবে হয়, তার মাধ্যমে যেন সামাজিক যে সংক্রমণ বিস্তার না ঘটে। আখাউড়া যে স্থলবন্দর রয়েছে সেখানে আমাদের মেডিকেল টিম কাজ করছে। বাইরে থেকে কোনো উপসর্গ নেই যেন কেউ দেশে ঢুকতে না পারে। দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,981 জনে। নতুন 273 জন সহ মোট শনাক্ত 15,76,284 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.38%। এদিকে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 52,29,000 ছাড়িয়েছে। আক্রান্ত 26,26,75,000-এর বেশি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কেবল ঢাকায় গণপরিবহনে অর্ধেক ভাড়া নির্ধারণ করেছে মালিক সমিতি। সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিনে এই নিয়ম কার্যকর হবে না। এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। শুধু ঢাকার ক্ষেত্রে হাফ পাসের সিদ্ধান্তে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থী মাইন উদ্দিন নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে তারা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। বাস ভাড়া অর্ধেক করা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন ধরেই উত্তাল রাজধানী ঢাকা। সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির ঘোষণার পরও সময়ক্ষেপণ করছিল বেসরকারি খাতের মালিকরা। অবশেষে মঙ্গলবার শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার ঘোষণা আসে। অর্ধেক ভাড়া কার্যকর হবে 1 ডিসেম্বর থেকে। থাকবে আরও কিছু শর্ত। 1 ডিসেম্বর থেকে ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে। সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন সহ অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না এবং এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা শহরের জন্য। পরিবহন খাতের বিশৃঙ্খলা প্রসঙ্গে দায়সারা জবাব দেন মালিক সমিতির এই নেতা। ঢাকাতে কিছুটা অনিয়ন্ত্রিত, সে নিয়ন্ত্রণে আনার জন্য একটি টিম মালিক শ্রমিকের
প্রতিদিন রাস্তায় কাজ করতেছে। এদিকে অনাবিল বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহতের ঘটনায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর জেরে রামপুরা থেকে মগবাজার পর্যন্ত দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে নিরাপত্তা নিশ্চিত সহ পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো এবং আচরণ পরিবর্তনে প্রশাসনের ভূমিকা চান শিক্ষার্থীরা। আমাদের মূল দাবি হচ্ছে আমরা ছাত্র সমাজ নিরাপদ সড়ক চাই, যেটা এখন আমাদেরকে এনশিওর করা হয় নাই। আমাদের সরকার যাতে নতুন আইন করে আমাদের সেফটির জন্য, চুলেটা যাতে আমরা সেফলি এভাবে চলাচল করতে পারি। তাদেরকে কি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে কি প্রপার ওয়ের মাধ্যমে দেওয়া হয় নাই? তাহলে কেন তারা প্রতিযোগিতামূলক ড্রাইভিং করবে? প্রত্যেকটা সড়কে এবং বাসের হেল্পারদের ভালো আচরণ চাই। দেশের সব জায়গায় অর্ধেক ভাড়া নির্ধারণেরও দাবি জানায় তারা। দিনের বেলা হাফ পাস, রাতের বেলা কোনো হাফ পাস নাই, এরকম তো কোনো সরকার তো এরকম কোনো কিছু বলে নাই। এরা রেগুলারলি করবে কিনা এটা আমাদের এখনো শঙ্কা রয়ে গেছে। এদিকে হাফ পাসের প্রজ্ঞাপন জারি সহ নানা দাবিতে বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের যেন অপপ্রয়োগ না হয় সেজন্য সরকার কাজ করছে বলে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। আর আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বাক স্বাধীনতার অপব্যবহার ঠেকানোর জন্যই এ আইন। রাজধানীতে একটি হোটেলের ডিজিটাল নিরাপত্তা আইনের প্রভাব ও বাস্তবতা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তারা। উষা ফেরদৌসের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ডিজিটাল নিরাপত্তা আইনের প্রভাব ও বাস্তবতা শীর্ষক সেমিনারে অংশ নিয়ে বক্তারা বলেন, বাক স্বাধীনতা মানে অন্যের অধিকার খর্ব করে নিজের যা ইচ্ছে তা বলা নয়। অনেক উন্নত দেশেও এখন ডিজিটাল নিরাপত্তা আইন করতে যাচ্ছে। জাতীয় ধর্মীয় অপপ্রচার বন্ধ করার জন্যই এই আইন। আলোচনায় অংশ নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, অন্য বস্ত্রের মতো সাইবার সিকিউরিটিও মানুষের অধিকার। No technology that's connected to the internet is unhackable. Just like real life, we must consider security as a fundamental component of the system required to maintain order and ensure safety of our citizens who exist in virtual world. Cybersecurity is a basic human right, not an add-on. ভার্চুয়ালি যুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ জানান, এই আইনের মাধ্যমে যেন কারো মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ না হয় সেজন্য সরকার কাজ করছে। এই ডিজিটাল সুবিধার অপব্যবহারও যা নানাভাবে হচ্ছে, সেই অপব্যবহার ঠেকানোর জন্য আমাদের নানা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তাই ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়েছে। মানুষের নিরাপত্তার জন্য এই আইন বলেও জানান মন্ত্রী। দেশের মানুষের ডিজিটাল নিরাপত্তা দেওয়া। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পেছন থেকে আওয়ামী লীগকে যারা আঘাত করতে চাইবে তাদের ২০ দাঁত ভেঙে ফেলা হবে, এমনটাই বললেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। রাজাকার, মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী যারা রয়েছে তাদের বিজয় দিবসে রাস্তায় নামতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর মিরপুরের উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কাফরুল থানার ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। শুধু দেশের নন, প্রধানমন্ত্রী, বিশ্বের নেত্রী উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। আরিফুল ইসলামের রিপোর্ট। রাজধানীর কাফরুল থানার ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ৩৬টি ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনের চিত্র এটি। নির্ধারিত সময়ের আগেই পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে সম্মেলনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার এমপি। আওয়ামী লীগের দুঃসময়ের পাশে থাকার পাশাপাশি আধুনিক মিরপুরের উপকার শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের অবদানের কথা তুলে ধরেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি, বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন, হাজী এম এ গফুর মিয়া, অনুষ্ঠানের সভাপতি হাজী মোহাম্মদ নুরুল ইসলাম ও সভা পরিচালনা আজগর আলী ও আলাউদ্দিন সহ অন্যান্য নেতারা। যখন রাজপথই আমাদের ঠিকানা, তখন যিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন মাননীয় শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার, দুঃসময়ের নেতা, বিশাল হৃদয়ের মানুষ, কামাল ভাইয়ের নেতৃত্বে এই এলাকাকে আমাকে ঐক্যবদ্ধ রাখতে হবে। উনি আমাদের বড় ভাই, উনি আমাদের মুরব্বী। জিয়া শাসন, এরশাদ শাসন, সেই
খালেদা জিয়ার শাসনের বিরোধী আন্দোলনে আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদের মিছিলের আপনারা ছিলেন। যারা কমিটিতে নির্বাচিত হবেন তারা কারো ব্যক্তিগত নেতা হবেন না, তারা হবেন আওয়ামী লীগের নেতা। নির্ধারক আপনারা যেটা ভালো মনে করবেন সেই হিসাবেই কমিটি দিবেন। প্রধান অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশেরই নয়, তিনি বিশ্বের নেত্রী। তার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। দেশ প্রতিটি সূচকেই এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নির্দেশনায় করোনা মহামারীতে দেশের প্রতিটি স্থানে অসহায়দের মাঝে সাহায্য সহযোগিতা দেওয়া হয়েছে। এছাড়া দেশের উন্নয়নে নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের পাশাপাশি নারীর ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বিশ্বে যেখানে লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করছে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা করোনা মহামারী মোকাবিলা করে আমরা সাফল্যের সাথে সেটা সফল কাম হয়েছে। করোনা মহামারীকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী 1,82,000 কোটি টাকা ক্ষুদ্র ব্যবসায়ী শিল্পপতি থেকে শুরু করে সবাইকে প্রণোদনা দিয়েছে। 2.5 লক্ষ বাড়িঘর দিয়েছে এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতা কর্মীরা এলাকায় এলাকায় অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। আমি ব্যক্তিগতভাবে এই ওয়ার্ডে 4 বার আমি ত্রাণ দিয়েছি, 4 ডাল দিয়েছি, শাড়ি লঙ্গে দিয়েছে, সেবা টেনে দিয়েছে। আমরা ইনশাআল্লাহ বঙ্গবন্ধু মুজিবের কর্মী, বঙ্গবন্ধু মুজিবের কর্মীরা কোনোদিন চাঁদাবাজি করতে পারে না। জননেত্রী শেখ হাসিনার কর্মীরা কোনোদিন চাঁদাবাজি করতে পারে না। কৃষির পাশাপাশি যাতে শিল্পায়ন হয়, বাংলাদেশ যাতে 2031 সালে উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে পারে, সেই জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আজকে জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি বিশ্ব নেত্রী। বিজয়ের মাসে রাজাকার মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের রাস্তায় নামতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, যারা পেছন থেকে আওয়ামী লীগকে আঘাত করতে চাইবে তাদের 20 দাঁত ভেঙে ফেলা হবে। আমরা এদেশে রাজাকার আলবদর যুদ্ধাপরাধী মানবতা বিরোধী যারা রয়েছে, 16 ডিসেম্বর আমরা বিজয় র্যালির মাধ্যমে এদেরকে জানিয়ে দিতে চাই, বঙ্গবন্ধুর কর্মীরা, জননেত্রী শেখ হাসিনার কর্মীরা মরে নাই, বাংলাদেশে তারা অবস্থান করছে। আজকে যারা আন্দোলনের কথা বলেন, যারা হুঙ্কার ছাড়েন, সেই বিএনপি রাজাকার আলবদর জামাত রাস্তায় নামতে দেওয়া হবে না, তাদের 20 দাঁত ভেঙে দেওয়া হবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে ইউনিট সম্মেলনের উপর জোর দিতে নির্দেশ দেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। রাজাকার আলবদরের ফ্যামিলি থেকে যারা এসেছে তাদেরকে দেওয়া যাবে না। আরিফুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 21শে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল গবেষক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত 7 অক্টোবর পেটের ব্যথা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন জাতীয় এই অধ্যাপক। পরীক্ষা নিরীক্ষার পর ফুসফুসে পানি ধরা পড়ে তার। 87 বছর বয়সী এই লেখক ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। অধ্যাপক রফিকুল ইসলাম 21শে পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এছাড়া এ বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা পদকেও ভূষিত হয়েছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলার খবর, ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য 20 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদ। আর টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন টি-20 দলের নিয়মিত ওপেনার নাইম শেখ। চোটের কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি সাকিব। এছাড়া দারুণ ফর্মে থাকা তাসকিন আহমেদকেও ইনজুরির কারণে প্রথম টেস্টে পায়নি মমিনুল হকের দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে 4 ডিসেম্বর। প্রথম টেস্টে 8 উইকেটের জয়ে সিরিজে এগিয়ে পাকিস্তান।
এবারে ফুটবল। স্বাধীনতা কাপ ফুটবলের বি গ্রুপের ম্যাচে বাংলাদেশ পুলিশের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। কমলপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের 48 মিনিটে ডেনিলসন রদ্রিগেজের গোলে এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ। এরপর 2 মিনিট পর স্পট কিক থেকে নাইজেরিয়ান এমিবয়ের সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দু দল। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আবার। শুরু হলো বিজয়ের মাসে ডিসেম্বর। রক্তক্ষয়ী দীর্ঘ সংগ্রামের পর ৭১-এর এ মাসেই হানাদার মুক্ত হয় বাঙালি জাতি। খালেদার উন্নত চিকিৎসার ব্যবস্থা না হলে সরকার উৎখাতের হুঁশিয়ারি ফখরুলের। বিএনপির ইচ্ছার ওপর পতন নির্ভর করে না, মন্তব্য কাদেরের। বুস্টার ডোজ পাবেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আফ্রিকা ফেরতদের 14 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক, 7 প্রবাসীর বাড়িতে লাল পতাকা। রাজধানীর বাসে শিক্ষার্থীদের হাফ পাসের দাবি মেনে নিল মালিক সমিতি। প্রত্যাখ্যান বিক্ষোভকারীদের, মাইন হত্যার বিচার দাবি। এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ রোধে সরকার কাজ করছে, জানালেন তথ্যমন্ত্রী। বাক স্বাধীনতার অপব্যবহার কমবে, বললেন আইসিটি প্রতিমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।